দোষ নেই আপনার? কিছু বলেছিলাম আমি আপনাকে? শুধু শুধু বকা দিয়ে এখন বলছেন দোষ নেই। তো বলছি শোনো, আমি রেগে গেলে কখনো মারামারি করি না, মানে বিশেষ কোনো কারণ না থাকলে হাত তুলি না। রেগে গিয়ে দুই একটা কথা শোনাতে পারি। তবে তুমি দূরে থাকবা না। দূরে থাকলে আমার মনে হয় দূরে থেকে আমার রাগের কেউ উপহাস করছে, এতে আরো রাগ ওঠে, মানে আগুনে ঘি ঢালা আর কি। সে সময় তোমার উচিত আমার কাছাকাছি থাকা। এতে রাগ দেখালেও দূরে যাবা না, একটু ধৈর্য ধরে বসে থাকবা, পরে দেখবা রাগ এমনিতেই কমে গেছে। আপনি মাত্রই বললেন বিশেষ কারণে হাত তোলেন, সেটা আমি কিভাবে বুঝবো? ওটা বুঝতে হবে না, তোমায় এমনিও কিছুই বলবো না আমি। তুমি সামনে থাকলে রাগ এমনিতেই কমে যাবে। তখনও তো সামনেই ছিলাম, উল্টো রাগ বেড়ে গিয়েছিল আপনার। সামনে ছিলে তবে দূরে। আজকের পর এমন ভুল করবে না আর। জানো মাসি, চুপ করে থাকা সবচেয়ে বিপজ্জনক। রাগ হবে, তুমি চিৎকার করে সেটা প্রকাশ করবে, দেখবে মন হালকা হয়েছে, ভেতরের কষ্টগুলো কমে যাবে। কিন্তু নীরব থাকলে সেই কষ্টগুলো জমে জমে ভেতরে আরো বড় একটা পাহাড় তৈরি করবে। তখন যেমন সম্পর্কে ভাঙন সৃষ্টি হবে, তেমনি সেই ভাঙনে নিজেকেও হারিয়ে ফেলবে। আমার রাগ হলে হয়তো একটু কথা শোনাবো, তখন সাময়িক চুপ থেকো, তবে দূরে যেও না, কাছে থাকবে, তর্ক করবে না। আমার রাগ কমলে পরে যা বলার বলবে, তবুও অভিমান করে চুপ থাকবে না। রিমি চুপচাপ সব কথা শোনে। রনি কেমন যেন মানুষ, এত ভালো কেন, কখনো রাগ করে না, উল্টো নিজেকে সামলে তাকে বোঝায়। ওনার মা যে অনেক ভালো, সামিনা বেগমও এমনই। কোনো ভুল করলে একটু রাগ করলেও বুঝিয়ে দেবে, শিখিয়ে দেবে, এটাই ওনার শেখানোর পদ্ধতি। রিমি কখনো এমন পরিবার পাবে, এমন সুখ পাবে চিন্তাও করতে পারেনি। এরই মাঝে রনি হুট করে রিমির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। একটু মাথা টিপে দাও তো, ব্যথা করছে প্রচুর। রিমি শিউরে উঠে বলে, বালিশে শুয়ে পড়ুন। এখানে কেন? যা বলেছি তা করো তো, মাথা ঠান্ডা করতে হবে, আমার অনেক কাজ আছে। রিমি ধীরে ধীরে রনির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে। একসময় প্রশ্ন করে, কিছু হয়েছে? আপনি থমথমে মুখে বাসায় এসেছিলেন। লিলির সাথে কথা হয়নি, উল্টো বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। বিনা দোষে আমাকে অপরাধী বানিয়ে দিয়ে চলে যেতে যাচ্ছে। আমাদের ফ্রেন্ডশিপটা ভেঙে দিল। ওর একটা ভুলের জন্য সব শেষ হয়ে গেল। রিমি চুপ করে থাকে। সে কি বলবে বুঝতে পারছে না, কিন্তু কিছু না বললেও সমস্যা। তার চুপ করে থাকা আবার রনির পছন্দ না। রনি হয়তো বিষয়টা বুঝতে পারে, তাই সে হো হো করে হেসে ফেলে, বলে, কি বলবে বুঝতে পারছো না? না মানে আসলেই পারছি না। তাহলে বলতে হবে না, চুপ থেকেই মাথায় হাত বুলিয়ে দাও, আরাম লাগছে। একটা প্রশ্ন করি আপনাকে। বলো। আমার কথা কি সাজিদ ভাইয়া, হিমেল ভাইয়া সব জানে, মানে আমার অতীত? রনি মাথা তুলে রিমির দিকে সরাসরি তাকায়। কি মনে হয় আমি ঘরের কথা বাইরে সবাইকে বলে বলে বেড়াবো? ওরা তো দূর, আমার পরিবারের কেউ আর এসব কথা জানবে না। ওরা জানবে তুমি আমার আব্বুর বন্ধুর মেয়ে। তাছাড়া আমি কারো কথায় পরোয়া করি না, কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। তুমি আমার ওয়াইফ, এটাই সবচেয়ে বড় সত্যি, এর বাইরে আর কিছুই নেই। রিমির চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। সে কান্না করতে করতে বলে, আপনি এত ভালো কেন? অতিরিক্ত ভালো। যে কিনা আমার মতো একটা মেয়েকে এত সহজেই ভালোবাসলেন, আমার বিশ্বাস হতে চায় না। মনে হয় স্বপ্ন দেখছি আমি। ঘুম ভাঙলে আবারও সেই দুঃখের জীবনে চলে যাব, ভয় হয় আমার। আমি ভালো এটা তোমায় কে বললো? আমি কিন্তু বেশি ভালো না, অভিনয় করছি আমি। ভালো মানুষের রূপ ধরে বসে আছি। সময়ে সময়ে খুব খারাপ রূপ ধারণ করব, তখন তো বলবে আমি অনেক খারাপ, একটুও ভালো না। বলেই রনি হেসে দেয়, তারপর রিমির চোখের পানি মুছিয়ে দেয়। কিন্তু রিমি উল্টো বলে, বলবো না। আপনি কখনো খারাপ হতেই পারেন না। আমার মতো মেয়েকে যে নিজের জীবনের সাথে এত সহজে জড়িয়ে নিতে পেরেছে, সে কখনোই খারাপ হতে পারে না। আপনার এসব যদি অভিনয় হয়ে থাকে, তবে আমিও সারা জীবন আপনার এই অভিনেতা রূপের সাথে কাটিয়ে দিতে চাই, আর কিছুই চাই না আমার। নিজেকে এত ছোট মনে করো কেন তুমি? তোমায় না বলেছি অন্য সব মেয়েদের মতো নিজেকে সাধারণ একটা মেয়ে মনে করবে? পাস্ট ভুলে যাও, মনে করো এগুলি একটা খারাপ স্বপ্ন ছিল। এখন তুমি বাস্তবে আছো, এটাই মেনে নাও। কিন্তু আমার যে খুব খারাপ লাগে, আমার শরীর যে কলুষিত, অন্য কারো ছোঁয়ায় অপবিত্র হয়ে আছে। আপনার সামনে আসলেই আমার অনেক অপরাধ বোধ হয়, মানতে পারি না আমি আপনাকে ঠকাচ্ছি। আপনি অনেক ভালো কাউকে ডিজার্ভ করতেন, কেন সব জেনে আমায় বিয়ে করলেন? সেদিন কেন সব ফেলে চলে আসলেন না? কেন আমায় নিজের জীবনের সাথে জড়ালেন? রনি আলগোছে তার ক্রন্দনরত স্ত্রীকে বুকে টেনে নেয়, তারপর বলে, প্রথমত আমার বাবা, ওই মানুষটার কোনো অসম্মান আমার সহ্য হয় না। যখন তোমার এলাকার মানুষ বাবাকে কথা শোনাচ্ছিল, সেসব আমি মানতে পারিনি। দ্বিতীয়ত, আমি মেয়েদের অসম্মান করিনি কখনো। সেদিন সেখান থেকে চলে আসলে তোমাকে চরম অসম্মানিত করা হতো, আর সেই অপরাধ বোধ আমাকে সারা জীবন বয়ে নিতে হতো। আর লাস্টলি, তোমার প্রথম কথার উপায় জানা আছে আমার। আমি যেই জিনিসটা একবার নিজের মনে করে ছুঁয়ে দেই, সেটা একান্তই আমার। তুমি কলুষিত নও, তুমি কোনো পাপ করনি। সেই মানুষটা তোমার স্বামী ছিল, এক্ষেত্রে তোমার কোনো দোষ নেই, কোনো পাপ নেই। আর আমি সেসব নিয়ে ভাবি না। মানুষের অনেক রকমের পাস্ট থাকতে পারে, সেখানে তোমার পাস্ট একদম সাধারণ একটা বিষয়। এই যে আমি তোমায় ছুঁয়ে দিলাম, তোমায় জড়িয়ে ধরলাম, তুমি একান্তই আমার হয়ে গেছো। তোমার ওপর এখন সমস্ত অধিকার আমার। আর আমি কিন্তু আমার অধিকার ভালোভাবে বুঝে নিতে জানি। সময় মতো সমস্ত কিছুর অধিকার নিয়ে নিব, চাইলেও আটকাতে পারবে না। শুধু একটু সঠিক সময়ের অপেক্ষা। রিমির কান্না বন্ধ হয়ে যায়।
এবার সে রনির জড়িয়ে ধরা অবস্থায় নিজেও রনিকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন বলতে চায়, এই তো আমিও আমার অধিকার বুঝে নেওয়া শুরু করেছি, আমিও আপনাকে জড়িয়ে ধরেছি, আর কখনো কোথাও যেতে দেব না। আপনি এখন একান্তই আমার মানুষ, আমার স্বামী, আমার সুখ দুঃখের সাথী। পরবর্তী কয়েকটা দিন ভালোভাবেই পার হয়ে যায়। রনির খালা পরদিন সকালেই চলে গিয়েছিল। রিয়াজুল হক বাড়িতে ফোন করে মায়ের সাথে কথা বলেছে। ওনাদের এখনই আসতে না করায় বৃদ্ধ মহিলা বলেছিল, তুই চুপ থাক রিয়াজ, পুতেরে বিয়া দিয়ে আমাদের জানাস নাই, অহন তোর কোনো কথাই শুনতাম না, আমি আইজি রফিকরে নিয়ে আইতাছি। আম্মা, আপনার নাতিন ড্রেসি নেন না? ওর পরীক্ষা 2 দিন পর, বলতেছে পরীক্ষার পরে আসেন, নয়তো নাকি সে বাসা থেকে যাবে গা, পরীক্ষা শেষে পরে বাসায় আসবে। রনির দাদু আবার রনিকে অনেক ভালোবাসে, বড় ছেলের ঘরের নাতি, বড় নাতি আদরেরও বেশি। তবে এবার যেন ক্ষেপে আছেন তিনি। হ্যাঁ যাজ্ঞা, বউরে পাইলেই হইল আমার, আগে বউরে দেখা নেই, তারপর নাতিরে দেখমু। কিন্তু আম্মা, আপনার নাতি বলছে বউ সাথে নিয়ে চলে যাবে, ও পরীক্ষা দেবে আর বউ নাকি রান্না কইরা খাওয়াবে। এবার আর কি, বাধ্য হয়ে ওনাকে রাজি হতে হয়, তাই সিদ্ধান্ত নেন রনির পরীক্ষা শেষেই আসবেন, তখনই এসে নাতি নাতবউরে একসাথে দেখবেন। দেখতে হবে নাতবউ দেখতে শুনতে কেমন, কাজকর্ম পারে কিনা। অপরদিকে রনি পড়াশোনায় ব্যস্ত হয়ে গেছে, পরীক্ষাও কাছাকাছি এসে গেছে। লিলির সাথে আর দেখা হয়নি, রনিও নিজ থেকে যায়নি। পরীক্ষার সময় তো দেখা হবেই, তখন না হয় কোনো একদিন কথা বলে নেবে। আর রিমি আছে নিজের মতোই, এই পড়তে বসছে, আবার মাঝে মাঝে রনিকে ডিস্টার্ব করছে। রনির পড়ার মাঝেই নিজের বই ধরিয়ে দিয়ে বলে বুঝিয়ে দেন। কখনো বসে বসে রনির পড়া দেখে, আবার মাঝে মাঝে রনির বই দেখিয়ে বলে, এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে। রনির মতে অন্যকে বোঝাতে গেলে নিজেরই রিভাইজ হয়, তাই সেও বিজ্ঞতের মতো রিমিকে বোঝায়। রিমি কখনো বোঝে, কখনো বোঝে না। কখনো রিমি দুষ্টুমি করতে থাকে, আবার হয়তো রনির গায়ে কলম দিয়ে আঁকিবুকি করবে, কখনো বা রনির খাতায় আঁকিবুকি। রনি কখনোই কিছুই বলে না, তবে রিমি সুযোগ পেয়ে তার ছোটবেলায় যতটুকু বাচ্চামো করা থেকে বঞ্চিত হয়েছে সবটুকুই এখন রনির সামনে করে। তবে রুমের বাইরে সে ভদ্র মেয়ে, ভদ্র বউ। শ্বশুরের সামনে একদম ভদ্র, তবে শাশুড়ির সামনে মেহেরের সাথে নিজেও একটু আধটু দুষ্টুমি করে। সামিনা বেগম সেসব নিয়ে কিছুই বলে না, মনে হয় যেন দুটো মেয়ে একসাথে দুষ্টুমি করছে। তবে সবকিছুর পাশাপাশি বাড়ির বউয়ের যতটুকু দায়িত্ব না নিলে হয় না, সেটুকু শিখিয়েছেন তিনি। রিমিকেও সেগুলো করতে হয়। বউ হিসাবে এসব তার কর্তব্য। তার ছেলে যেমন নিজের দায়িত্বে অবহেলা করে না, তেমনি ছেলের বউয়েরও উচিত নিজের কর্তব্যটুকু মন দিয়ে পালন করা। এখন মায়ের সামান্য অসুখে রনিকে তেমন চিন্তা করতে হয় না, তার বউই সামলে নেয়। রনি সব জানিয়েছে রিমিকে, কখন কিভাবে সে কি করত রিমি এখন তেমনই চেষ্টা করে। পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছে, কারণ তাকেও তো রনির যোগ্য হতে হবে, তাই এক্ষেত্রে সে কোনো অবহেলা করে না। মেহের আর সাজিদের সেদিন বেশ কথা হয়েছিল। মেহেরকে জঙ্গলি বিড়াল বলায় সে রেগে গিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছে পরের বার দেখা হলে সে বিড়ালের মতো কামড়ও দিয়ে আসবে। তবে এরপর থেকে সাজিদ কখনো মেসেজ দেয়নি তাকে। তবে সেদিন কথা বলে মেহের বেশ মজা পেয়েছিল, এখন আবারও কথা বলতে মন চায় তার। তবে সাজিদ কিছু বলে না বলে সেও বলে না। আজকাল আবার কোথাও হেলান দিয়ে বসলেই সাজিদের সেই নেক পিলোটা সাথে নিয়ে বসে, এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। তার বয়সটাই যে এমন, সাজিদকে একসময় সে রাগী গম্ভীর মানুষ মনে করত, অথচ তার হাসি মুখে দুটো কথায় মেহের গলে গেছে। দেখা হয় না, কথা হয় না, অথচ মনের মধ্যে কেমন একটা ফিল হয়। একবার ভেবেছিল রিমির সাথে কথা বলবে এটা নিয়ে, পরে আবার ভাইয়ার ভয়ে বলেনি। ভাবি যদি বলে দেয় তাহলে তো শেষ, আপাতত যেটা যেমন চলছে চলতে থাক। সাজিদের থেকে তো কিছুই নেই, সেই শুধু নাচানাচি করছে। পরে না জানি আবার লিলির মতো মন ভেঙে বসে থাকতে হয়। মাঝে মাসখানেক সময় পার হয়ে যায়, রনির এক্সাম শুরু হয়ে গেছে, ইতোমধ্যে 2-3টা শেষও। পরের এক্সামের মাঝে কিছুদিন বন্ধ পড়েছে, টানা পরিশ্রম করে মাথা হ্যাং হয়ে আছে তার। রিমি যতই বলুক সে দুষ্টুমি করবে, রনিকে পড়তে দেবে না, জ্বালাবে, আদতে এসবের কিছুই করেনি। উল্টো রনির সাথে বসে নিজেও পড়াশোনা করেছে, কখনো কফি করে এনে দিয়েছে, মাঝে মাঝে আবার টিচার হয়ে পড়া ধরেছেও। এমনই টুকটাক দুষ্টামি ছিল। এখন মাঝে বন্ধ পেয়ে রনি বই খাতা রেখে বালিশে মুখ গুজে পড়ে আছে। রিমি এসে ডিনারের জন্য ডেকে গেছে, তবে রনির এখন খাওয়ার মুড নেই, তাই ঘাটতেরার মতো শুয়ে আছে। রিমি আবারও ডাকতে আসলে রনি হঠাৎ করে উঠে বসে বলে, মাসি ঘুরতে যাবা? রিমি চরম লেভেলের অবাক হয়ে বলে, মাথা নষ্ট হয়ে গেছে আপনার? এই রাতে কেউ ঘুরতে বের হয়? ঢং রেখে খেতে আসুন। আরে ঢং না, আই এম সিরিয়াস, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে মিশে গেছে। রনির গানের গলা সত্যিই সুন্দর, এমন টুকটাক শোনার সৌভাগ্য রিমির গুটি কয়েকবারই হয়েছে। রনি এতটাই তেদর, তাকে গান গাইতে বললে গাইবে না, অথচ মন চাইলে মাঝে মাঝে 2-1 লাইন করে গাইবে। আপনি মজা করছেন তাই না? নো,
সত্যি যাব, চলো তৈরি হও, বাবা মা খেতে বসেছেন, ওনাদের কি বলবো? তাহলে একটু ওয়েট করো, ওরা খেয়ে রুমে যাক, তারপর আম্মুকে চুপি চুপি ডেকে আমরা দুইজন বেরিয়ে যাব। কিন্তু আমার তো ক্ষুধা লাগছে, বাইরে খাবো আমরা, আর কথা বলবা না, এখন বেশি কথা বলো তুমি। অপমান করছেন? একদমই না, সেই সাহস আছে আমার? আমি তো একটু অভিযোগ করলাম মাত্র। রিমি গাল ফুলিয়ে বসে রনির হাতে মৃদু চিমটি দেয়। রনি ব্যথা না পেয়েই এমনভাবে আটকে ওঠে যেন তার হাত থেকে চামড়া তুলে নিয়েছে। রিমি তা দেখে মুখ ভেঙচি দিয়ে বসে। কিছু সময় পর সবার খাওয়া শেষ হলে রনি গিয়ে মাকে চুপি চুপি বলে তাদের বাইরে যাওয়ার কথা। সামিনা বেগম না করেন না, তারা স্বামী স্ত্রী ঘুরতে যাবে, তাতে বাধা দেওয়ার কি আছে? তাছাড়া রনির এমনিতেই অনেক স্ট্রেস ফিল হচ্ছে, একটু ঘুরে এলে মন ভালো লাগবে। শুধু তিনি তাদের তাড়াতাড়ি চলে আসতে বলেন, বেশি দেরি করতে মানা করেন। রনি মাকে আলতো করে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়, তারপর খুশি মনে রুমে এসে রিমিকে তৈরি হতে বলে। অনুমতি পেয়ে রিমিও তৈরি হয়ে যায়। সাধারণভাবেই তৈরি হয়ে আসতেই রনি তার হাত ধরে সাথে করে বের হয়। বেরিয়ে এসে বাইক বের করতে গেলে রিমি আটকে ওঠে। সেদিনের রনির বাইক চালানোর কথা মাথায় আসতেই বলে, আপনি বাইক বের করছেন কেন? ওমা, বউ নিয়ে ঘুরতে যাচ্ছি, বাইক নেব না? না, আমি যাব না তাহলে, বলেই উল্টো ঘুরে চলে যেতে নিলে রনি হাত ধরে নিজের কাছে আনে। এখান থেকে যদি এক পা পেছনে যাও তোমার খবর আছে, মুডটাই কিন্তু বিগড়ে দিচ্ছ। রিমি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। রনি একটা হেলমেট নিজে পরে অপরটা রিমিকেও পরিয়ে দেয়, তারপর নিজে বাইকে বসে রিমিকে বসতে বলে। রিমি বলে, দুইটা কেন? সেদিন তো একটাই হেলমেট দেখলাম, আগে দুইটার দরকার ছিল না তাই কিনিনি, এখন দরকার পড়েছে বলে আরেকটা কিনে নিয়েছি। আপনার বাইকে কাউকে বসাননি আগে? আম্মু বা মেহু? গাড়িতেই তো চলাফেরা হয়েছে, কখনো বাইকের প্রয়োজন পড়লে তাদেরকে হেলমেট পরিয়ে দিতাম। আমার লাগে না, কিন্তু আপনারই তো দরকার, পুলিশ দেখলে ধরে নিয়ে যাবে না? এখন তো দুইটাই আছে, আর কথা না, শুধু সময় পার করা তোমার, বুঝি তো, ওসো তাড়াতাড়ি। রিমা মুখ ফুলিয়ে ভয়ে ভয়ে বাইকে উঠে বসে। বসেই পেছন থেকে রনির পেটে শক্ত করে চেপে ধরে। রনি সামান্য চিল্লিয়ে বলে, এমনি পেটে কোনো দানা পানি নেই, আরো পেট চেপে ধরে ব্যথা করে দিচ্ছ, হালকা করে ধরে বসতে পারো না? না, পরে আপনি বাইক স্টার্ট করলে আমি পড়ে যাব। রনি একটু মুস্কি হেসে বলে, ভয় পাচ্ছ বউ? চলো, তবে তোমার ভয়কে আরেকটু বাড়িয়ে দেই। এই পর্বটা এখানেই শেষ করলাম, পরবর্তী পর্ব ভিডিও শেষে দেওয়া হয়েছে, দেখে আসতে পারেন। সবাই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।